বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের। আমাদের সাথে চমৎকার দুজন মানুষ আছেন, তাদের কাজের জায়গাটা খুব বেশি চমৎকার। আপনি আমি খুব সরল সহজ স্বাভাবিকভাবেই যে বিষয়গুলোকে অগ্রাহ্য করে কালের পর কাল পার করেছি, নিজেদের প্রয়োজনে যার সাথে যথেচ্ছা আচরণ করেছি, তারা আসলে তার গুরুত্ব উপলব্ধি করতে পারেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেওয়ার জন্য নিজেদের প্রত্যেকটা দিন শুরু করেন এবং প্রতিটা দিন কাজ করে চলেছেন। কারা আছেন আমাদের সাথে একটু মনে করিয়ে দিতে চাই। আজ আমাদের সাথে সকালের বাংলাদেশের অতিথি হিসাবে যুক্ত আছেন আলিফা বিনতে হক, যিনি সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একই সাথে আছেন আমাদের সাথে মোহাম্মদ সানাউল্লাহ পাটোয়ারি, যিনি পরিচালক বাংলাদেশ বন বিভাগ এবং একই সাথে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে তিনি কর্মরত রয়েছেন। আপনাদের দুজনকেই শুভ সকাল এবং আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদেরকেও শুভ সকাল এবং শুভ সকাল আজকে যারা আমাদেরকে দেখছে এবং শুনছে। হ্যাঁ, এত সকালে ওঠা হয়? হ্যাঁ, ফজরের নামাজের সময় তো অবশ্যই উঠতে হয়। আমি উঠেই আমার রেগুলার অ্যাক্টিভিটিস করি, কিছু কাজ কম করি, হয়তো বাচ্চারা হয়তো ঘুমায়। আপনাকে এত সকালে বের হওয়া হয়? হ্যাঁ, আমি উত্তরা থাকি, আমার অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়, উপায় নেই। হ্যাঁ, এখন তো সহজ হয়ে গেছে, মেট্রো রেলে চাপবেন আর টুস করে পৌঁছে যাবেন। জীবন অনেক সহজ, কিন্তু হ্যাঁ, জীবন অনেক সহজ নিঃসন্দেহে। এই একটা জায়গায় তো প্রশংসা করা যেতেই পারে যে আমাদের বৈশ্বিক অবকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাবাহিকতার সাথে বাংলাদেশও এগিয়ে চলে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথে আমরা প্রকৃতির ভারসাম্য কতখানি রাখতে পারছি, একটু আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি। আগে ম্যাম এখানে আছেন, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, তার কাছ থেকে একটু আগে জানতে চাই কতখানি আমরা সচেতন বা কম্প্যাশনেট টুয়ার্ডস আওয়ার এনভায়রনমেন্ট। সহযোগী অধ্যাপক হিসাবে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। খুবই খুবই জরুরি একটি প্রশ্ন এবং খুব সহজে উত্তর দেওয়াও কঠিন। এটা আসলে ভ্যারি করে, আপনি কোথায় আছেন, আপনি কি কাজ করছেন, আপনি কি নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে সচেতনতার একটা গ্র্যাডিয়েন্ট তো রয়েছেই। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা বলতে চাই, আমাদের প্রতিনিয়ত যত ব্যস্ত সময় আমরা কাটাই, ঠিক অল্প একটু সময় আমি যে পরিবেশ নিয়ে চিন্তা করব এবং যেখানেই বসে আছি, যেখানেই দাঁড়িয়ে আছি, যেই কাজটাই করি না কেন, আমার জীবন যে পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওই জায়গা থেকে সচেতনতার আরও অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আপনি মাত্রই কথা বলছিলেন যে আমরা খুবই দ্রুত ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেই ডেভেলপমেন্টের আমরা যদি ইন্ডিকেটরগুলো দেখি যে আমাদের জিডিপি বাড়তে হবে, আমাদের রোডস, হাইওয়েজ, ট্রান্সপোর্টেশন সিস্টেমের উন্নতি হতে হবে, এই সম্পূর্ণ প্যারাডাইম এবং ন্যারেটিভের মধ্যে ওই শব্দগুলো কিন্তু এখনো মিসিং, যেখানে বলতে হবে হ্যাঁ ডেভেলপমেন্ট হতে হবে, কিন্তু সেই ডেভেলপমেন্ট কোনোভাবেই প্রকৃতির সাথে কোনো ধরনের সমস্যা তৈরি করে যদি হয়, সেটা লং টার্ম হতে পারে না, সেটা সাস্টেইনেবলও হতে পারে না। সুতরাং সচেতনতার পাশাপাশি প্রত্যেক মানুষই নিজের জায়গা থেকে যেই অ্যাকশনে যেতে হবে, ওই জায়গায় কাজ করবার অনেক সুযোগ এখনো রয়েছে। কারণ আমরা যদি যে কোনো সময় থেকে এই মুহূর্তে আসলে পরিবেশ নিয়ে কথা বলাটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ যেভাবে আমরা হিট ওয়েভ আসছে, আমরা কিন্তু গত 2 সপ্তাহ আগেও দেখেছি যে প্রচুর পরিমাণে কিন্তু আসলে আমরা এই যে তাপদাহের শিকার হয়েছে। শহরে আমাদের গাছ নেই, আমরা বারবার বলছি যে আমাদের আরবান হিট, কিন্তু বন বিভাগের আসলে এখানে কি কার্যকারিতা থাকতে পারে যে শহরের বনায়নকে বাড়ানোর জন্য, যদি জিজ্ঞেস করি। আমাদের দেশ জনবহুল দেশ, অনেক বেশি লোক শহরের দিকে আসতে চায়, কাজের সুযোগ সুবিধা বেশি, শহরগামী হতে চায়। এদের অ্যাকোমোডেট করতে জন্য এদের রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন ডেভেলপ হয়, এদের কাজের জায়গা তৈরি করতে হয়, এদের মুভমেন্টের জন্য কমিউনিকেশন ওয়ে ডেভেলপ করতে হয়। তো ডেভেলপমেন্ট করা বাধ্যতামূলক হয়ে যায়, সরকারের জন্য হয় বা ডেভেলপমেন্ট পার্টনারদের জন্য এখানে ইম্পোর্ট দেওয়ার সুযোগ হয়। এখন আমাদেরকে কনসিডার করতে হবে ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা যেমন আমাদের হিউম্যান হেলথ, অ্যানিম্যাল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথটা ঠিক রাখি। তো শহরের এনভায়রনমেন্ট হেলথ রাখতে হলে গাছ থাকা আবশ্যক এবং পানি, ওয়াটার বডি, এই দুইটা এলিমেন্ট থাকা দরকার। তো এখন উন্নয়নের পাশাপাশি এই দুইটা এলিমেন্টকে আমাদেরকে সব সময় কনসিডার করতে হবে। রাজুক কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে, তার সিটি কর্পোরেশনগুলি ইনিশিয়েটিভ নিচ্ছে, সরকারের অন্যান্য এজেন্সি ইনিশিয়েটিভ নিচ্ছে, বন বিভাগও নিচ্ছে। তো এখন হয়তো আমরা ট্রেস করতে যেহেতু পাচ্ছি, আমরা নেক্সট সব কার্যক্রমে বা আজকের থেকে যে কার্যক্রম হবে সব কার্যক্রমে কনসিডার করব। এটা হলো মেসেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি একটু অ্যাড করতে চাই, একটু ব্যক্তিগত একটা প্রশংসা করতে চাই। আপনি খুব চমৎকার একটা হাসি আপনার মুখে দেখা যায়, যেটা স্বস্তিদায়ক সবার জন্য। আমরা এখানে যারা আছি আমাদের জন্য স্বস্তিদায়ক। আপনি খুব সিরিয়াস কিছু কথা হাসতে হাসতে বলে ফেললেন, যে একটা জায়গায় আমি চাই, আমার মাথায় একটা পরিকল্পনা ছিল, একটা রূঢ় প্রশ্ন করব, তবে সেই জায়গা থেকে আপনি কিছুটা আমাকে ড্রিফট করে দিয়ে গেছেন, তবু আবার ঘুরে আসতে চাই। আপনি বলছিলেন
দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন। অতি সম্প্রতি ঢাকার একটি বাস্তব চিত্র স্যার আপনাকে মনে করায়, যেখানে বৈশ্বিক অ্যাসপেক্টে বনভূমির কি পরিমাণে থাকা উচিত এই হিসাবে আমরা পিছিয়ে আছি, এটা নিয়ে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমরা তবু দেখলাম রোড ডিভাইডারে যে গাছগুলো আছে অন্তত ৭ মসজিদ রোডে, যেটা নিয়ে স্যার আপনার নিশ্চয়ই দৃষ্টিতে এসছে, প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে, দেদারসে গাছগুলো আমরা কেটে ফেললাম এবং সেখানে শোভাবর্ধক গাছ লাগালাম। কতখানি প্রাসঙ্গিক ঢাকার মতো ব্যস্ত একটি শহরে তাপমাত্রা নিয়ন্ত্রণে আমাদের এরকম আগ্রাসী আচরণ? এটা আসলে বাস্তবতা হলো যে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে তাদেরকে অন্তত আপনারা বুঝাইতে সক্ষম হয়েছে যে আপনাদের এই কাজটা সময়ের সাথে যায় না। স্যার তার আগে কিন্তু যে ক্ষতি হওয়ার আপনার আমার হয়ে গেছে, এই নগর ফুসফুসের এক অংশ হারিয়েছে নিঃসন্দেহে। কিন্তু আমরা তো বুঝাইতে সক্ষম হয়েছি যে আজ যে 40 বছর বয়স্ক 30 বছর বয়স্ক যে গাছটা কাটছি সেটা হতে বা সেটাতে যে কার্বন জমা হয়েছে সেটা 40 বছর লাগছে, সুতরাং আমার কাটতে 40 মিনিট লাগছে। সুতরাং আমরা নেক্সট যে অ্যাক্টিভিটিসগুলি হবে অন্তত মিনিমাম রেখে হইলেও করতে হবে, অথবা ম্যাক্সিমাম রেখে মিনিমাম কেটে হইলেও করতে হবে। যাক, শারীরিক কথাগুলো আসলে আমাদেরকে স্বস্তি এবং সম্ভাবনা এবং আশার আসলে আলো দেখাচ্ছে। সংকটটা স্যার ওইখানেই থেকে যায় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে প্রত্যেকটি স্টেক হোল্ডারই কথা বলেন, কিন্তু যখনই সাস্টেনেবল আচরণ তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি তখনই একটা উল্টো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি একটু অ্যাডও করি, অনেক সময় আপনি দেখবেন কোনো একটা ঘটনা এত বেশি মিডিয়া কভারেজ পায় বা মানুষকে সচেতন করার চেষ্টা করে, ওটা নিয়ে অনেক কথা হয়। এর আশেপাশে আপনি যদি আসলে লং টার্ম ঢাকার চিত্র দেখেন, এর থেকে আরো কত বড় ঘটনা ঘটে গেছে। আপনি যদি কর্পোরেট কালচারটা দেখেন, আপনি যদি দেখেন যে আমরা আসলে ডেভেলপমেন্টে কোন দিকে যাচ্ছি, আপনি যদি হাউজিং সেক্টরটা দেখেন, প্রাইভেটাইজড, শুধুমাত্র সরকারি ভাবে না, যারা প্রাইভেটাইজড রিয়েল এস্টেট করে, ঢাকার সব নদী ভরাট হয়ে গেছে, গাছপালা কাটা হয়ে গেছে, সেটা নিয়ে আমরা কতটুকু কথা বলছি, তাই না? সুতরাং দায়িত্বটা যে শুধুমাত্র আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সংশ্লিষ্ট সংস্থা নিজেদের কাজ করবার জায়গা থেকে করবে, এটার সাথে আপনার সাথে শতভাগ একমত। আমি জানি আপনি ঠিক কোন পয়েন্টে আসবেন। খালি সংকটটা ওই জায়গায় হয়ে দাঁড়ায় যখন কোন একটি প্রতিষ্ঠান কেন্দ্র সরকার থেকে বড় হয়ে যায়, যখন একটি বেসরকারি প্রতিষ্ঠানের আগ্রাসী আচরণ সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। পৃথিবীর চিত্র, তাই না? পৃথিবীর চিত্র নিঃসন্দেহে। বাংলাদেশে এমনটা হওয়ার প্রত্যাশা নিশ্চয়ই ছিল না, যেহেতু সে একটা জায়গা থেকে আপনারা কাজ করছেন, আপনারা একটা অলিম্পিয়াড করছেন অন্তত পরবর্তী প্রজন্মকে যেন সচেতন করা যায়। একটু এই গল্পটা জানবো, কার কাছ থেকে শুনবো? স্যারের কাছ থেকে একটু শুনে নিন। আসলে কি হলো, আমাদের যে জিওগ্রাফিক্যাল অবস্থান সেটা বায়োডাইভার্সিটি সমৃদ্ধ একটা রিজিয়ন। আমাদের একদিকে হিমালয়, আরেকদিকে বঙ্গোপসাগর, মাঝখানে যে জায়গাটুকু, এখানে জায়গার পরিমাণ কম, ছোট্ট দেশ, কিন্তু বায়োডাইভার্সিটি সমৃদ্ধ। এটার উদ্ভিদ জগতের দিক থেকেও বলি, প্রাণী জগতের দিক থেকে বলি। পাশাপাশি আমরা সমৃদ্ধ হিউম্যান পপুলেশনে, পৃথিবীর ডেন্সলি পপুলেটেড এরিয়া। তো শুধু সুদীর্ঘ দিন এই যে একদিকে জনসংখ্যা বেশি, আরেকদিকে আমাদের বায়োডাইভার্সিটিও সমৃদ্ধ, সুতরাং জনসংখ্যার একটা ডিমান্ড থাকে বায়োডাইভার্সিটি এনজয় করার। নিশ্চয়ই এটাকে আমরা বলি, অন্যভাবে টার্মিনোলজিতে বলি আমরা প্রডিউসার কান্ট্রি, কনজিউমার কান্ট্রি। জি। আর ক্রাইমের দৃষ্টিকোণ থেকে আমরা আবার ট্রানজিট কান্ট্রিও বলি, সেটা আলাদা একটা ক্রাইম জগতে। তো এখন মূল মেসেজ হলো আমার বায়োডাইভার্সিটি আছে, হিউম্যান পপুলেশন আছে, এদের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমার কোনো না কোনো কারণে ওই যে উন্নয়নের সব প্যারামিটার কাটতে গিয়ে ওইটা নেগলিজেন্স হয়ে যায়। আমার বায়োডাইভার্সিটি, বন, গাছপালা, বন্যপ্রাণী, এই জায়গা থেকে সরকার অনেকগুলো কমিটমেন্ট নিছে, সরকার এবং রাষ্ট্র। যেমন সংবিধানের 18 কতে বলা আছে যে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ উন্নয়ন করবেন, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন। তো এই রাষ্ট্রের কমিটমেন্ট আছে। তো এই রাষ্ট্রের মধ্যে একটা পার্ট হইল আমরা জনগণ এবং সোসাইটি। তো সরকারের আরেকটা কমিটমেন্ট হইল আমরা একটা স্মার্ট দেশ গঠন করব। তাইলে আমাদের স্মার্ট নাগরিক লাগবে, স্মার্ট সোসাইটি লাগবে, স্মার্ট ইকোনমিক লাগবে এবং স্মার্ট সরকার লাগবে। এগুলাকে অ্যাড্রেস করতে গেলে আমার বায়োডাইভার্সিটিকেও জানতে হবে। আমরা বায়োডাইভার্সিটিকে জানাচ্ছি, আমাদের বন্যপ্রাণীকে, বনকে বিভিন্নভাবে যেভাবে ডিপার্টমেন্টালি জানানো হচ্ছে, মন্ত্রণালয়ের থেকে জানানো হচ্ছে, রাষ্ট্র জানানো হচ্ছে, তার পাশাপাশি এখন আমরা এবার ফোকাস করতে চাচ্ছি যে আমরা যদি ইয়াং জেনারেশনের একটা ভাইটাল পার্টকে অ্যাড্রেস করতে পারি, তাহলে তার আশেপাশে যারা, তারও অ্যাড্রেস হয়ে যাবে।
এই জন্য আমরা স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টকে কেন্দ্র করে একটা ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড করতে যাচ্ছি। তো এই অলিম্পিয়াডের আমরা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত স্কুল পর্যায়ের সেগমেন্ট নিছি, আর কলেজে একাদশ দ্বাদশকে নিয়ে একটা সেগমেন্ট করছি। তো প্রথম বছর এটা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বন বিভাগ এর ব্যানারে, বাট আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, যিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি এবার যে আমাদের মন্ত্রী এর আগের সেশনে ছিলেন, ইয়াতে ছিলেন আমাদের পরিবেশ বন কমিটির সংসদীয় কমিটির সভাপতি। সুতরাং উনি খুব ডেডিকেটেড এই সেক্টরে বেটার কিছু করা, পরিবেশ উন্নয়ন, বন্যপ্রাণী, বন সংরক্ষণ। ওনারে একটা ডাইরেক্টিভস, এবং আমাদের সচিব স্যারের নতুন ডক্টর ফাহমিদ আহমেদ, উনিও চাচ্ছে যে আমরা স্কুল কলেজের স্টুডেন্টকে উন্নত বিশ্বে যেরকম তাদেরকে ওই লেভেল থেকে আমার পরিবেশ সম্পর্কে, বন্যপ্রাণী সম্পর্কে আমরা শেখাই। তো তাদের ওই ডাইরেক্টিভস, ওই গাইডলাইনে আমরা ভাবলাম যে এই সেক্টরে আমরা যদি স্কুল কলেজে একটা অলিম্পিয়াড আরম্ভ করে দেই, এটা আরম্ভর বছর, তাইলে আমরা একটা গাইড করতে পারবো। এই জন্য আমরা স্কুল কলেজ পর্যায়ে অলিম্পিয়াড নিচ্ছি, ইয়াং জেনারেশনকে ফোকাস করে, কারণ তারাই ভবিষ্যতে এদেশের নেতৃত্ব দিবে, উন্নয়নের নেতৃত্ব দিবে, রাজনীতির নেতৃত্ব দিবে, এবং শিক্ষা প্রশাসনের নেতৃত্ব দেবে। সুতরাং পাশাপাশি এই অলিম্পিয়াডের মাধ্যমে কারো যদি এই সেক্টরে ন্যাক তৈরি হয়, সে এক্সপার্টাইজেশনও ডেভেলপ করতে পারবে। সুতরাং এই উদ্দেশ্যটা ব্যাপক, এবং এটার একটা মূল উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি করা, আরেকটা হলো নলেজ বেসড একটা জেনারেশন তৈরি করা। আর আমরা খুব ইজিলি এটা করছি, ডিজাইন করছি। সে ক্লাস 3 থেকেই কম বেশি পরিবেশের কথা জানে বই পুস্তকে, এবং ইন্টারে পর্যন্ত তার বইতে যে মেসেজগুলি আছে এগুলাকে একটু সাজিয়ে গুছিয়ে নিছি। পাশাপাশি আর কিছু অ্যাক্টিভিটিস যারা ডিপার্টমেন্টালি বা প্রফেশনালি বা সেক্টর ওয়াইজ যে অ্যাক্টিভিটিসগুলি ইজিলি তার কাছে ডিসিমিনেট করা যায়। কারণ আমরা এখানে ফোকাস করছি একটা জেনারেশনকে, একটা গ্রুপকে। আমরা সায়েন্স বেস, মাদ্রাসা বেস এরকম করি নাই, সবাই যাতে এটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে। নিশ্চয়ই সেকেন্ডারি আসলে যারা আছে, সেকেন্ডারি স্কুলে, মাধ্যমিক স্কুল এবং কলেজে যারা আছে, তারা সে মাদ্রাসায় পড়ুক, কমার্সে পড়ুক, আর্টসে পড়ুক, সায়েন্সে পড়ুক, এ লেভেল পড়ুক, ও লেভেল পড়ুক, সেজন্য এটা রিসিভ করতে পারে। কি চমৎকার স্যার, নাগরিক সচেতনতা তৈরির কি অসাধারণ উদ্যোগ আপনাদের। এটা স্যার বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম কি চমৎকার উদ্যোগ আপনারা নিয়েছেন একটা প্রজন্মকে আগ্রহী করে তুলবার ব্যাপারে। একটু ডিজাইনটা জানতে চাই, কবে থেকে শুরু হচ্ছে, কি কি থাকছে? এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আরম্ভ হচ্ছে গত 7ই মার্চ থেকে, যেটা আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাবের হোসেন এমপি মহোদয় এটা আমাদের মন্ত্রণালয়ে উদ্বোধন করেন। তো উদ্বোধন পর্যায়ে এটা লোগো উদ্বোধন ছিল, পোস্টারের অ্যাক্টিভিটিস ছিল, ওয়েবসাইট উদ্বোধন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। তো এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা 7ই মার্চে আরম্ভ হয়েছে, এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে 27 তারিখ থেকে এটা জেলা পর্যায়ের যে অলিম্পিয়াড, সে কার্যক্রমটা 66টা জেলায় হবে। প্রতি জেলায় আমাদের টার্গেট হলো মিনিমাম 1562 জন। দ্যাট মিনস তাতে আমাদের 1 লক্ষ পার্টিসিপেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে মিনিমাম। এটা যদি বেশি হয় কোনো আপত্তি নেই। আমাদের টার্গেট হলো মিনিমাম 1 লক্ষকে আমরা পরীক্ষার হলে নিব এই পারপাসে। কিন্তু রেজিস্ট্রেশন হয়তো আরও বেশি করবে, লোকজন আরও বেশি জানবে অনেক। জি, আমরা যদি আলিফা আপনার কাছে আসি, এটা ঢাকা পর্যায়ে যখন আসবে, তখন আসলে আমরা কতজন পার্টিসিপেন্ট বা কন্টেস্টেন্ট আসলে আশা করছি অলিম্পিয়াডের? আমরা প্রথমত, এটা তো প্রথম বছর, আমরা যে জিনিসটা চাইছিলাম সেটা হচ্ছে সবার কাছে এই তথ্যটা পৌঁছে যাক। সবচেয়ে বেশি যেটা চাইছিলাম সেটা হচ্ছে জেলা পর্যায়ে যে মার্জিনালাইজ গ্রুপগুলো আছে, যে স্কুল কলেজগুলো ঢাকার স্কুল কলেজগুলোর মতো হয়তো বা সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদের কাছেও পৌঁছে যাওয়া। এটার সাকসেস ইন্ডিকেটরটা এটাই হবে যে ওই স্কুল কলেজগুলো থেকেও কিছু বাচ্চা এই পর্যন্ত পার্টিসিপেট করতে পেরেছে, তাদের কাছে রিডিং ম্যাটেরিয়ালগুলো চলে গেছে, সেই অনুযায়ী ওরা হয়তো 2টা বই পেয়েছে, পোস্টার পেয়েছে, ওয়েবসাইটটাতে যাওয়ার সুযোগ পেয়েছে। ওই কাজগুলো হচ্ছে আমাদের, আমি মনে করি, সাকসেসের ইন্ডিকেটর। ওইখান থেকে জেলা পর্যায়ে পরীক্ষা দিয়ে যারা পাশ করবে এবং ভালো করবে, তারা সবাই ঢাকা পর্যায়ে ন্যাশনাল লেভেলে এসে পরীক্ষা দিবে, এবং বিভিন্ন রাউন্ড শেষে চ্যাম্পিয়ন, রানার আপ বিভিন্ন সেক্টরে এইগুলো হবে। এবং সবচেয়ে ভালো যেই ব্যাপারটা এই পুরো জিনিসটাতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা যারা ঢাকায় বসে প্রাণী, বন্য,
প্রাণী এরা নিয়ে কথা বলি, আমাদের আশেপাশে তো এগুলো কমই। জি। কিন্তু যারা কোস্টে থাকে, যারা সুন্দরবনের কাছে আছে, যারা উপকূলীয় জনগণ, যারা হিল ট্র্যাক্সের জনগণ, তাদের সাথে কিন্তু প্রাণী এবং এই প্রতিবেশ ওতপ্রোতভাবে জড়িত। জি। তাদের জীবনে এর যে মূল্য এবং প্রভাব এবং তাদের যে ডিপেন্ডেন্সিস একদমই ডিফারেন্ট আমরা যেখান থেকে কাজ করি। সুতরাং ওই জিনিসটা যদি উঠিয়ে নিয়ে আসা যায় তাহলে সংরক্ষণের যে নতুন দ্বার উন্মোচিত হবে। কেননা সে তার সাথে প্রতিদিন বসবাস করে, ওই নদীর সাথে, ওই মাছের সাথে, ওই বনের সাথে, ওই পাখির সাথে। তার যে আইডিয়া কনজারভেশনের, তা আমি যা ভাবছি তার থেকে অনেক ভালো হবে, আরো বেশি এবং সুন্দর অনেক বেশি হবে, প্র্যাকটিক্যাল হবে। একদম। বিকজ সে লোকাল এবং- নলেজ নিয়ে আসলে সে কাজ করছে। অ্যাবসলিউটলি, এবং এটা খুবই জরুরি যে আমরাও ওই জায়গা থেকে শেখার সুযোগটা পাই। সেই কারণে আমার মনে হয় ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডটা এত জরুরি। আরেকটা ব্যাপার, আপনারা দেখবেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে একজন ডাক্তার, একজন লয়ার, একজন ইঞ্জিনিয়ার, তাদের খুবই গ্ল্যামারাস প্রফেশন। আউটলুক এবং মানুষ খুব পছন্দও করেন। জি। একজন বায়োলজিস্ট আপনি খুব একটা চিন্তা করবেন না যে ও একটা বায়োলজিস্ট আবার কি করে, ওনার লাইফের কি ব্যাপারটা হবে। কিন্তু আমার মনে হয় একটা অলিম্পিয়াডের মধ্য দিয়ে যখন এই দ্বারগুলো উন্মোচিত হবে, এই ব্যারিয়ারটাও ভেঙে যাবে যে একটা জুওলজিস্ট, একজন বায়োলজিস্ট, একটা বোটনিস্ট, একটা ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার। এবং আসলে এই যেটা স্যার বলছিলেন যে আসলে এটার কিন্তু একটা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল মার্কেট, এটা কিন্তু একটা ডিমান্ড আছে এবং আমরা কনস্ট্যান্ট কিন্তু সেখানে আসলে এটা একটা ডিমান্ড দেখি, যেটা আসলে আমরা আমাদের টার্সিয়ারি লেভেলে সেটা আসলে আমরা ইনপুটও দিতে পারি না। এই একটা জায়গায় আই মাস্ট সে আলিফা, ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। এটা আপনার কথাতেই খুব চমৎকারভাবে বোঝা যাচ্ছে, এবং দ্যাটস ওয়াই আপনাকে ওম্যান অফ দ্য ডিসকভারি অ্যাওয়ার্ড 2023 অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। একটু এই গল্পটাও যদি ছোট্ট করে আমাদের বলেন। এটা ইউএসএ বেসড একটা অর্গানাইজেশন, উইংস ওয়ার্ল্ড কোয়েস্ট। ওরা প্রতি বছর সারা বিশ্বের একটা নমিনেশন পদ্ধতির মধ্য দিয়ে 4 থেকে 5 জন নারী সায়েন্টিস্ট যারা আছেন তাদেরকে খুঁজে বের করেন এবং একটা সম্মাননা দেন এবং কাজের কিছুটা মনিটারি বেনিফিট দেন, যে $10,000 মতো থাকে, যেটা দিয়ে আপনি আপনার প্রজেক্টে আপনার ল্যাব উন্নত করতে পারবেন। তার থেকে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু সারা বিশ্বের অনেকেই এটার ভেতর দিয়ে যায়, একটা চমৎকার নেটওয়ার্কিংয়ের সুযোগ হয় এবং কাজ করার সুযোগ হয় কোলাবোরেটিভলি। আমি গত বছর যখন হলাম, আমার সাথে যিনি হলেন তিনি ছিলেন এসরির চিফ সায়েন্টিফিক অফিসার। তার মানে আমরা যে ArcGIS-এ ম্যাপিং করি সারা বিশ্ব, এখন ওরা সমুদ্রতল ম্যাপিং করছে, তার যে চিফ সায়েন্টিফিক অফিসার আছেন ডন রাইট, উনি হয়েছেন। তাছাড়া ক্রিস্টিনা মিটারমেয়ার হয়েছেন, যিনি একজন লেজেন্ডারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং একজন ওম্যান। খুবই ইন্সপিরেশনাল স্টোরিজ। ওইখানে ওনাদের পাশে বসার সুযোগ হয়েছে, এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আর আমার মনে হয়েছে যে ফিল্ডে কাজ করবেন একজন নারী, এই ব্যারিয়ারটা ভাঙার ক্ষেত্রেও এটা খুব চমৎকার একটা কাজ করে। এই যে ফিল্ডে কাজ করবেন নারী, এই যে কথাটা আপনি বললেন, আসলে কতটা চ্যালেঞ্জ সত্যি আসলে নারীরা ফেস করে যখন তারা আসলে ফিল্ডে কাজ করতে চায়, ওয়াইল্ড লাইফ নিয়ে স্পেশালি? খুবই চ্যালেঞ্জিং। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আপনার রোল মডেল কোথায়। আপনি এখন পর্যন্ত বাংলাদেশে স্পেসিফিক্যালি, ইভেন গ্লোবাল সাউথে, আমাদের এরিয়াতে যদি রোল মডেল খুঁজতে যান যে আপনি ওনাকে ফলো করবেন, আপনি আসলে ফিল্ড বায়োলজিতে খুব কাউকে খুঁজে পাবেন না। সুতরাং আপনি প্রথমেই একটা ধাক্কা খাবেন যে আমি আসলে কি করব, আমি যেতে চাই ফিল্ডে, আমি কোথায় পৌঁছতে পারবো, কাকে ফলো করতে পারি, কার কাছ থেকে শিক্ষাটা নিতে পারি, এটা একটা সমস্যা। এটা প্রধান এবং প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয়ত মনে হয় সামাজিক যে একটা ধারণা রয়েছে যে একজন নারী কি করতে পারেন এবং কি করতে পারেন না, সেটা দিয়েও তো আপনি আপনার নিজস্ব ধারণা তৈরি হয়ে যায়, কিন্তু ওইটা একটা ব্যারিয়ার। রাতে ট্রাভেল করতে পারবেন কিনা, একা কোথাও যেতে পারবেন কিনা, একটা নৌকা ভাড়া করে 5 জন মাঝির সাথে একা সমুদ্রে নদীতে চলে যেতে পারবেন কিনা, যেটা একটা ছেলেকে চিন্তাই করতে হয় না। সুতরাং আপনি ফিল্ড বায়োলজিস্ট হতে হলে আপনার 50% এক্সট্রা কাজ করতে হবে যদি আপনি নারী হতে চান। ওটাই বদলাতে হবে, কিন্তু এখন দাঁড়িয়ে একজন পুরুষ ফিল্ড বায়োলজিস্টকে যদি 100% কাজ করতে হয়, আপনাকে 150% করতে হবে। ওইখানের কিছু কাজ আছে। তার সাথে আসলে মজার ব্যাপারও আছে। আপনি যখন একবার বুঝে যাবেন যে আসলে কাজটা কঠিন না, আপনি শিখে গেলেই আপনি পারবেন এবং সামাজিক ধারণাগুলো অনেক ক্ষেত্রেও সঠিক না, তখন আপনি দেখবেন কি অদ্ভুত সব অভিজ্ঞতা আপনার হচ্ছে, কি অদ্ভুত সব মানুষের সাথে আপনার কাজ করার সুযোগ হচ্ছে, কি চমৎকার সব পরিবেশে সময় কাটানোর সুযোগ হচ্ছে। সুতরাং প্রোজ এন্ড কনস দুটাই আছে। প্রোজ আসলে বেশি মনে হচ্ছে এখন আমার কাছে কনসেপ্ট থেকে। এই চ্যালেঞ্জগুলি খুব পজিটিভলি নিয়েছেন এবং অ্যাচিভমেন্টও অনেক ভালো, আজকে- এবং এই সেক্টরে কাজ করে আমাদেরকে অনেক সাপোর্ট করছে। এবং আজকে সকালে যে দুজনই আছেন, তারা দুজনই এত পজিটিভ এবং মানে এত লাইভলি অ্যান্ড হ্যাপি, যে দেখে আসলে আমাদের মনে হচ্ছে যে সত্যি এই সেক্টরটাতে আসলে অনেক বেশি কিছু দেওয়ার আছে।
স্যারের কাছে এই জন্য আসলে আপার সাথে যখন কথা বলছিলাম তখন আমরা যেটা দেখলাম যে যারা ঢাকার বাইরে অথবা প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, মার্জিনালাইজ যারা আছেন, তাদের যে নলেজ এবং আমাদের যে নলেজ যারা আরবানলি হয় না রুটেড, তাদের নলেজের মধ্যে একটা হিউজ গ্যাপ। তো এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আসলে আমাদের জন্য কিন্তু এই পুরো ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডটা নিয়ে আসবে। এবং সেই সাথে স্যার একটা প্রসঙ্গ, যেহেতু দুজনের বোঝায় একটু ভিন্নতা আছে, দুজনের অ্যাপ্রোচ একটু ভিন্নতা আছে, Practice-এর একটা জায়গাটা কমন ভিন্ন। গ্রাউন্ডে এসে তাদেরকে জাজমেন্ট করাটাও তো একটা বিশাল নিশ্চয় কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। না, আমরা যে যখন মডিউলটা ডেভেলপ করি, আমরা যে কন্টেন্টটা ডেভেলপ করছি ওটা জেনারেলাইজ করে নিচ্ছি। আচ্ছা। এখন প্র্যাকটিক্যাল নলেজের কারণে যে গ্যাপটা হবে সেটা কাজে লাগবে। তার থিওরি কিন্তু সেম। আমরা যে সিলেবাস ডেভেলপ করছি সবার জন্য সেম। এখন সে গ্রামে বা তার ওয়াইল্ড লাইফের কাছাকাছি, পরিবেশের কাছাকাছি থাকাতে তার যে নিজস্ব একটা নলেজ হবে সেইটা হয়তো তাকে প্রিভিলেজ দিতে পারে কোথায়। আবার যে শহরে জন্ম নিয়েছে তার মেধা বা পরিবেশগত কারণে সেও কিছু প্রিভিলেজ পাবে। ভাই একটা মিক্সার তৈরি হবে। তা আমরা প্রতি জেলার থেকে আনতেছি 6 জন, ঢাকা শহরের থেকে এমন পাবো, ঢাকা শহর থেকে একটু বেশি নিব। তারপরে জেলাও তো জেলা শহর এবং গ্রাম মফস্বলের মধ্যেও গ্যাপ আছে। আর এখন ইন্টারনেটের জমানায় এই গ্যাপটা আবার মিটিগেট হচ্ছে। তো সব মিলিয়ে খুব বেশি গ্যাপ হবে না, বাট এটা পজিটিভ আছে জিনিসটা। এটা একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট হয়েছে এবং আমরা তাদের সাথে আসলে বুকস এবং মানে লিফলেটস এন্ড মেটেরিয়ালস আসলে হ্যাঁ, সব স্টাডি material, মেটেরিয়ালস আমরা দিয়ে দিচ্ছি। প্রিপারেশনের জন্য কতটুকু তারা সময় পাবে, মানে অলিম্পিয়াড আসলে না, শুরু হয়েছে এটা তো কবে থেকে? আমরা আরো 2-3 মাস আগের থেকে বিভিন্ন প্রচার পাবলিসিটি মিডিয়াতে, ফেসবুকে দিচ্ছি। সুতরাং তারা তো এই 1.5-2 মাস প্রিপারেশনের সময় পেলই। এবং প্রিপারেশনের তারা একটা ম্যাক্সিমাম পার্টি তারা তাদের ছাত্র জীবনে অর্জন করছে। সেইটাকে আমরা ইজি করে তাদের কাছে উপস্থাপন করছি। বাহ, সহজ জিনিস কঠিন জিনিস সহজ করে উপস্থাপন করতে পারে, এটা একটা বিশাল বড় বিষয়। আর আপা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু প্রাণীবিদ্যা বিষয়ে আপনার আগ্রহের জায়গা, পড়াচ্ছেনও শিক্ষার্থীদের, এই যে একটা প্রজন্মকে আমরা তৈরি করবার কথা বলছি, আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন, জিওলজি একটা পিওর সাবজেক্ট, বায়োলজি একটা পিওর অ্যাঙ্গেল যদি বলি, কতখানি আগ্রহী দেখেন প্রজন্মকে আসলে পড়বার ব্যাপারে, সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে না, এই বিষয়ে কাজ করার ব্যাপারে কতখানি আগ্রহ দেখেছেন তাদের মধ্যে ক্লাসে? এটা একটা মিক্সড। এটা সঠিকভাবে এভাবে বলা যাবে না যে সবাই খুবই একই রকম আগ্রহী, আবার এটাও বলা যাবে না যে একদমই আগ্রহী স্টুডেন্টরা নেই। এটা একটা বড় কারণ, যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে শুরু থেকেই যে এটার প্রসপেক্টগুলো, এগুলো নিয়ে তো আমরা বাচ্চাদের সাথে আলোচনা করি না। সুতরাং ওরা যখন জুওলজি, বোটনি এই ধরনের পিওর সাবজেক্টগুলো পড়তে আসে, বায়োলজি, শুরু থেকেই কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে একটা চাপের মধ্যে থাকে যে ও কি করবে। এবং আপনি কখনোই দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরের দিকের সাবজেক্টগুলোতে জুওলজি, বায়োলজি নিয়ে কেউ আলোচনা করছে। সবাই হয়তো ল, ইংলিশ, ইকোনমিক্স অথবা বায়োকেমিস্ট্রি এগুলো নিয়ে চিন্তা করছেন। এখানে এটা আমাদের ফেইলিয়ার তো নিঃসন্দেহে রয়েছেই, যে শুরু থেকেই ওই ইন্টারেস্টটা আমরা গ্রো করতে পারছি না। কিন্তু ক্লাসরুমে যখন আমি বসি, প্রথম 1 ইয়ারে যদিও আমাদের একটু সময় লেগে যায় ওই মোটিভেশনটা তৈরি করতে, স্টুডেন্টদেরকে ওই দরজা জানালাগুলো খুলে দিতে, যে না অনেক কিছু করবার আছে এবং এটা একটা সেঞ্চুরি অফ বায়োলজি, আমরা দাঁড়িয়েই আছি বায়োলজিক্যাল ইনোভেশনের উপরে সব কিছু ক্ষেত্রে। ওই দরজাগুলো যখন খুলে যায় তখন একটা অদ্ভুত ট্রান্সফরমেশনেও কিন্তু দেখা যায় যে কি সব চমৎকার আইডিয়া নিয়ে ওরা কাজ করছে। আমার পার্সোনাল একটা অভিজ্ঞতার থেকেই বলি, আমি যখন ক্লাসরুমে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং উন্মুক্ত আলোচনার সুযোগ যখন হয়, যে আমিই পড়াচ্ছি তা না, স্টুডেন্টরাও ডিসকাশনে অংশগ্রহণ করছে, এমন সব আর্গুমেন্ট উঠে আসে যেটা হয়তো আমিই চিন্তা করিনি। সুতরাং ওটা তখনই সম্ভব যখন ওরা ওই প্যাশন এবং ওই ইন্টারেস্ট নিয়ে পড়াশোনাটা করছে। আমাদের তরফ থেকে ল্যাকিংসটা হচ্ছে আমাদের আরও কাজের ক্ষেত্রটা তৈরি করতে হবে। বন বিভাগে যারা কাজ করছেন, যারা ফিশারিজ সেক্টরে কাজ করছেন, তাদের কাজগুলোকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে করে একজন, এবং আমি খুবই ক্যান্ডিডলি বলছি, একজন সচিবের যে সম্মান, সেই সম্মান যদি একজন বায়োলজিস্টের থাকে, মানে আওয়ার কেস ইজ ইজি। স্যার এখানে এটা একটা নেভার এন্ডিং ডিসকাশন, আমরা এই ডিসকাশনটা অন্যভাবে করতে চাই আর কি, আসলে এভাবে সরাসরি করতে চাই না। স্যার, বিশ্ব কোভিডের সময় দেখেছে, একটা বাস্তবতা দেখেছে যে বিশ্বের বড় বড় তারকাদের চেয়ে একজন চিকিৎসক বা গবেষক কতখানি গুরুত্বপূর্ণ। এই যে বায়োলজি নিয়ে যারা গবেষণা করতে পারতেন, হয়তো আমাদের জীববৈচিত্র্যে আরও চমৎকার সংযোজন তারা দিতে পারতেন, তাদের পরবর্তী একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করার দায়িত্ব আপনারা নিয়েছেন এবং খুব করে চাই এটা ফলপ্রসূ হোক। তবে বাস্তবতা, এখন যারা
ফাংশনাল রয়েছেন, বন বিভাগ এখন যে কাজ করছে, আপনার বিভাগের দায়িত্ব নিয়ে যদি আপনাকে বলতে পারি স্যার, কতখানি স্বস্তি নেওয়ার সুযোগ পেয়েছেন যে না যে কাজটা করছি ঠিক করছি, বা যে কাজটা করছি একটু এইভাবে করা যেতে পারতো? ম্যাডাম যখন বললো, আমরা যখন আমার কাজের জায়গাটা বুঝে ফেলি, ইন্টারেস্টটা তৈরি হয়ে যায়, তখন কিন্তু ইন্টারেস্ট নিয়ে কাজ করার সুযোগ আছে। তখন আমার ব্যর্থতার দিকটা আমি চিন্তা করার সুযোগ নেই। আমি ডাক্তার হইতে পারলাম না, আমি ইঞ্জিনিয়ার হইতে পারলাম না, আমি অমুক হইতে পারলাম না, ওই চিন্তা করার সুযোগ নেই। আমার যেহেতু কাজের জায়গাটা ভালো আছে, ইন্টারেস্ট নিয়ে কাজ করলে অ্যাপ্রিসিয়েশন করার লোক আছে। আমি ডেইলি প্রতিদিন 10 থেকে 15টা মেসেজ পাই বা ফোন পাই সরাসরি। ওই জাতীয় জরুরি সেবার সাথে আমাদের নাম্বারগুলি লিঙ্ক করা। তো দেশের মানুষ এই প্রাণী নিয়ে সচেতন। সে একটা প্রাণী এখন আর ধরতে চায় না, কারণ যে অপরাধ, ধরার যে নিয়ম নাই সেটা বুঝতে পারছে। সে আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছে, এই প্রাণীটা এই অবস্থা আছে, আমাদের কি করণীয় আছে। তো নিঃসন্দেহে আমি বলবো আগে কিরকম ছিল তা না, মানুষের মধ্যে অনেক সচেতনতা তৈরি হয়েছে। এটা সোশ্যাল মিডিয়ার কারণে হোক, তারপরে আমাদের ডিসেমিনেশনের কারণে, আমাদের ডোনাররা, আমরা বিভিন্ন জায়গায় অনেক ধরনের এখন কমিউনিকেশন ডেভেলপ করি। এটাকে বলি স্টেক হোল্ডার কমিউনিকেশন, কোলাবোরেশন। আমরা মাঝের মধ্যে এক্সপার্ট হিসেবে এই ম্যাডামদেরকে নেই, আরও এক্সপার্টদেরকেও সাথে সাথে নেই। আমরা আমাদের জায়গাটুকু চেষ্টা করছি, কিন্তু পারফেক্টলি পাচ্ছি আমি বলবো না। আমি বলি আরও কাজ করবার সুযোগ আছে। আমি আমার ফ্যামিলিতে বলি, আমার আত্মীয় স্বজন করবি যে আমরা দারিদ্র ক্লিষ্টতার মধ্যে আছি। এই দারিদ্র ক্লিষ্টতার অর্থ না যে অর্থনৈতিকভাবে আমরা খারাপ আছি, আমরা ল্যাঙ্গুয়েজভাবে খারাপ আছি, স্বাস্থ্যগত খারাপ আছি, তারপরে পরিবেশগত খারাপ আছি। আমরা হুজুরের কাছে যেরকম আশা করি তা পাই নাই। এই যে সর্বসেক্টরই আমরা একটা ক্লিষ্টতার মধ্যে আছি। তো এই ক্লিষ্টতাকে কেটে ওঠার জন্য সবাই মিলে কাজ করতে হবে, যেটাকে বলি চমৎকার বলেন। আসলে আমাদের দৈন্যতা আসলে মানসিকতার দৈন্যতা, আমাদের দৈন্যতা আসলে অর্থনৈতিক দৈন্যতা কিন্তু একদমই সব দিক থেকেই আছে। ইতিবাচক মানসিকতা যেমন করে এসছে, সেই সাথে নেতিবাচক অনেক আচরণ আমরা দেখেছি। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে একটা বিশাল বড় সংকট হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো, যেটা বাংলাদেশে এর আগে কখনোই ছিল না। বৈশ্বিক প্রেক্ষাপট যদি বিবেচনা করি, বুশ ফায়ারের যে কনসেপ্ট, সেটা আসলে সুন্দরবনের সাথে স্যার যায় না। কেন হচ্ছে এই আচরণগুলো, কি মনে হয় আপনার? আমাদের দেশের যে অবস্থা, সেখানে আসলে দাবানল হওয়ার মতো আমাদের প্রেক্ষাপট নেই। গাছপালাও এরকম না, ফরেস্টও এরকম না, সুতরাং দাবানল হবে না। আমাদের দেশে ইনসিডেন্টাল ফায়ার হয়, মানে একটা ইনসিডেন্টের মতোই ঘটে। তো এটা হিল ট্রেকে বা যেখানে শাল ফরেস্টে, এগুলি মাঝের মধ্যেই হয়, বা আবার মানুষের ইজি মিটিগেটও করতে পারে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অ্যাক্টিভিটিসের পার্ট হলো যে ফায়ার ট্রেস করা, ফায়ার প্লেস ডেভেলপ করা, মানে ফরেস্টের একটা নির্দিষ্ট জায়গা পরে কিছু জায়গা গ্যাপ রাখা, যাতে আগুন ধরলেও একটা নির্দিষ্ট জায়গায় থাকে, আগুনটা ছড়িয়ে না পড়ে, ক্লিয়ারিং গ্রাউন্ড থাকে। হ্যাঁ, কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে এটা সুযোগ নাই। তবে সুন্দরবনের ফায়ারিংও ওই যে আপনি বলছেন খুব কমই হয়, ইনসিডেন্টাল হয়। তো এইটা হয়েছে বছর হয়েছে, বা গেল কয়েক বছরে হয়েছে কোনো জায়গায়। এইটা অসচেতনতার কারণে হয় আমার যা মনে হয়। যারা ওখানে যায়, হয়তো কেউ সিগারেট খায়, হয়তো কেউ ওই যে মধু সংগ্রহের কারণে যে ধোঁয়া দেয়, সেই ধোঁয়া সেই অসচেতনভাবে ফেলে আসে, অথবা কেউ মশা মাছি কামড় দেয়, একসাথে বসছে, মশা কামড় দিচ্ছে, সে কয়েল জ্বালাইছে অথবা এমন কিছু জ্বালাইছে, ধূপ জ্বালাইছে, পরে সেটা রেখে আসছে, পরে এটা ফরেস্ট ফায়ার হচ্ছে। তো সুন্দরবনের ফরেস্ট ফায়ারটা গ্রাউন্ড দিয়ে হয়তো খুব ট্রেস দ্রুত হয় না, ওই যে প্রথমেই ধরা পড়ে, যখন কিছু সময় যায় মাটিও হিট হয়, লতাপাতাও হিট হয়, তারপরে যখন বেরোতে শুরু করে ওই লোকজন হয়তো চলে আসে, সে হয়তো বুঝতেছে এটা তো স্যাঁতস্যাঁতে জায়গা, তো এটা কিছুই হবে না, সে ওইভাবেই মনে করে। নেগলিজেন্সের কারণে এই ঘটনাগুলি ঘটে। তো এবার ঘটার প্রেক্ষিতে যেটা ইনিশিয়েটিভ হচ্ছে, সার্বিকভাবে রাষ্ট্রের হোল অফ দ্য গভর্নমেন্ট যেটা বলি আমরা, রাষ্ট্রের যতগুলি অর্গান আছে এই জায়গায় ইম্পোর্ট দেওয়ার সবাই গেল, ফায়ার সার্ভিস গেল, বন বিভাগ গেল, বন বিভাগের প্রধান বন সংরক্ষক সিসিএফ মহোদয় গেল, তারপরে কোস্টগার্ড আসলো, বিমান বাহিনী তাদের পানি দিল, এবং সবাই মিলে সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত মিনিমাম ক্ষতির মাধ্যমে এটা মিটিগেট করতে সক্ষম হচ্ছে। তো এটা যদি ইনসিডেন্টাল হয়, নিঃসন্দেহে এটা মেসেজ সবার কাছে চলে গেছে, সচেতন করার জায়গা তৈরি হয়েছে। আর যদি কেউ ইন্টেনশনালি করে, সেও অ্যালার্মিং হবে যে এরকম করা ঠিক হবে না ভবিষ্যতে তার জন্য। তো আমাদের যেটা করণীয়, আমাদের এটা আসলে ক্রাইম সেক্টরের এটা ক্রাইম অ্যানালাইসিস করা, ক্রাইম ডিটেকশন করার চেষ্টা করতে হবে, যে ফায়ার চলে গেছে কিন্তু আসলে এটার পিছনের ইতিহাস, খোঁজ খবর নিয়ে আমাদেরকে ডাটা অ্যানালাইসিস করে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবো। এবং বন বিভাগ, আমাদের মন্ত্রী মহোদয়েরও সেই নির্দেশনা আছে, আমাদের সিসিএফ মহোদয় সেই বাইরে এগিয়ে যাচ্ছেন বিষয়টা। স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে এই স্বস্তির
তথ্যটুকু আমাদের জন্য প্রয়োজন ছিল। আমরা আর চাই না এরকম ঘটনা ঘটুক, আমরা আমরাও কেউই চাই চাই না, না। আমরাও চাইবো। সুন্দরবনের প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা আছে, কারণ বড় বড় প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন একরকম মায়ের আঁচল বিছিয়ে আমাদের রক্ষা করেছে। তারপরে বায়োডাইভার্সিটি কনসিডারেশনের ক্ষেত্রে আইকনিক স্পিসিসের ক্ষেত্রে আমাদের টাইগার আছে প্রাউড করার মতো, আমাদের কুমির আছে, হরিণ আছে, তো এগুলি তো সবই সংরক্ষণের জন্য আমাদের ভূমিকা নিতে হবে। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক কিছু বলবার ছিল, আসলে পরিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কথা বলে 1 ঘন্টার সময় খুব অল্প। নিশ্চয়ই আপনাদেরকে সহসা আরো একবার অতিথি হিসাবে যুক্ত করতে পারবো, তবে আজকে এই পর্যন্ত ইতি টানছি। শুভকামনা আপনাদের জন্য। আপনাদেরকেও শুভকামনা এবং যারা আমাদেরকে শুনছে সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, যে চমৎকার দুজন মানুষ দেখলেন, এরকম অসংখ্য মানুষের সম্মিলনে বাংলাদেশের পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করে যাওয়া মানুষের তালিকা কিন্তু নেহাত কম না। তাদেরকে তাদের মতো করে কাজ করতে দিলে নিশ্চয়ই আরো অনেক বেশি বাসযোগ্য উপভোগ্য পৃথিবী এবং বাংলাদেশ দুটোই আমরা পাবো। সেই সম্ভাবনাকে মাথায় রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।